শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, এমন এক সময়ে দেশের দায়িত্ব নিয়েছে যখন সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। প্রশ্ন হলো, বর্তমান সময়ে ধসে পড়া রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, সেই সঙ্গে রাষ্ট্র বিনির্মাণে কতটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আজ। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনার স্টুডিওতে আছেন তিনজন অতিথি, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন ডক্টর কামরুল হাসান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন কাজী মাহফুজুল হক সুপন, সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কাজী মাহফুজুল হক সুপন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী নানা চ্যালেঞ্জ রয়েছে। সেই সঙ্গে আমরা যদি রাষ্ট্র বিনির্মাণের প্রসঙ্গে আসি, কতটুকু সময় প্রয়োজন? এটা নির্ভর করবে যে আসলে আমরা কতটুক সংস্কার করতে চাই। বাংলাদেশে যারা অর্থনৈতিক প্রতিবেশী, যাদেরকে আমরা বলি যে অর্থনৈতিক নীতিতে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের কাছাকাছি, বিশেষ করে সাব সাহারান আফ্রিকার যে দেশগুলো, আমরা দেখব যে 90 সাল এবং তার পরবর্তী যে সময়গুলোতে 100টা দেশের নতুন সংবিধান হয়েছে। আমাদের দেশে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে 72-এর সংবিধানে ফেরত যাওয়া, এটা আমরা শুনেছি অনেকবার। প্রতিটা দেশ সামনের দিকে যেতে চায়, আমরা পিছনের দিকে যেতে চাই। হয়তো ওখানে অনেকগুলো ভালো মূলনীতি ছিল, কতগুলো আমাদের স্পিরিট ছিল যেগুলো আমরা কাজে লাগাতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন সংবিধানটা যে অবস্থায় আছে, এই পরিবর্তিত প্রেক্ষাপটে, পরিবর্তিত বিশ্বে এই সংবিধানটা উপযুক্ত নয়। এবং বিশেষ করে এখানে যে ধরনের সংশোধনী আনা হয়েছে, এই সংশোধনীগুলো এমনভাবে করা হয়েছে যে এটার আসল যে আদলটা ছিল এটা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। এখন শুরুর দিকে মনে হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো একটা নতুন সংবিধানের জন্য কাজকর্ম শুরু করবে। এখন মনে হচ্ছে তারা একটু পিছিয়ে আসছে, তারা হয়তো সংশোধনের দিকে যাবে। তো আমাদের সংস্কারটা আমরা যেভাবেই করি না কেন, আমরা কিন্তু মূল যে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন, যে আমাদের চিন্তায় যে দাসত্ব, এটা 1757 থেকে শুরু হয়েছে। তার আগেও কিন্তু আমরা খুব স্বাধীন যে ছিলাম তা না। তো আমরা যে ব্রিটিশ আমল, সেখানে ওদের যে সামন্ত প্রথা এখানে আসলো, সেখান থেকে আমরা জমিদারদের আমাদের প্রভু বলে আমরা আমাদের আচরণ প্রকাশ করা শুরু করলাম। এরপর পাকিস্তানের আসলো, তারা আমাদের শাসন করলো। এরপর বাংলাদেশ হলো, এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের সংবিধানটা কেটে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হলো। এবং আমরা যদি ধারাবাহিকভাবে দেখি যে আমরা স্বাধীনতার যে চর্চা, এটা আমরা করতে পারিনি। তো এই কারণে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে। তো এইটা করতে গেলে খুব অল্প সময়ে সম্ভব না, আবার খুব লম্বা সময় নেওয়া যাবে না। তো রাষ্ট্র সংস্কারের জন্য প্রথমে শাসনতন্ত্রের আমাদের এটা সংস্কার দরকার, এবং পাশাপাশি মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, এটাকে যদি আমরা একটা স্বাভাবিক অবস্থা আনতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থাতে কিন্তু আমূল সংস্কার দরকার। তো এগুলো এমন না যে আগে থেকেই পরিকল্পনা করে বলে দেওয়া যাবে যে আমরা এই সময়ের মধ্যে এই কাজগুলো করব। যেমন আমরা যদি একটা নতুন সংবিধান করতে যাই, এটা কিন্তু একটা লম্বা একটা পদ্ধতি, একটা লম্বা প্রসেস। সেখানে একটা কিছু বিশেষজ্ঞ থাকবেন, তারা তৈরি করবেন, আবার এখানে জনগণের একটা অংশগ্রহণ লাগবে। এটা কিন্তু খুব অল্প সময় হবে না। এবং আমাদের যে অন্যান্য যে 3টা যে ক্লাসিক্যাল পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হয়, যে রাষ্ট্রের 3টা বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ, আইন বিভাগ বলি আমরা, এগুলোরও কিন্তু ধ্বংস হয়েছে বিভিন্নভাবে। আমাদের বিচার বিভাগ আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের বাংলাদেশ সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে একজন চিফ জাস্টিসকে খুঁজে পেতে হেভিয়াস কর্পাস রিট করতে হয়েছিল। এবং আমরা চিফ জাস্টিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা শুনেছি। আমাদের যে পুলিশ বাহিনীর প্রধান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আমাদের সেনাবাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এবং যিনি সরকার প্রধান, তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ, যিনি পালিয়েছেন। তো এরকম একটা শাসন ব্যবস্থা, এরকম একটা বিচার ব্যবস্থা, এবং সংসদের কথা তো আমরা জানি যে এখানে রাজনীতিবিদ নাই, এখানে আছে ইয়াবা ব্যবসায়ী, এখানে আমরা দেখেছি গায়ক, তারপরে ভূমিদস্যু, জলদস্যু, ফুটবলার, ক্রিকেটার। আমি বলছি না যারা থাকতে পারবে না, কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা। কিন্তু অধ্যাপক মাহফুজুল হক, এই সময়ে যে প্রশ্নটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, যে সংস্কার না হয়ে যদি নির্বাচন হয়, তাহলে যে দানবীয় শাসনকালের কথা আপনি বলছিলেন, সেটির যে আবার পুনর্বাসন হবে না, সেই নিশ্চয়তাকে আমাদের কেউ দিতে পারবে? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, পরবর্তী অংশে ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অধ্যাপক ডক্টর কামরুল হাসান।
যেমনটি আমরা জানি যে একদিকে রাজনৈতিক দলগুলো বলছে যৌক্তিক সময়ে নির্বাচন, আবার অন্যদিকে রাষ্ট্র বিনির্মাণ। কতটুকু সময়ের মধ্যে আসলে সবকিছু সম্ভব? ধন্যবাদ আপনাকে, আমার দুই প্রিয় সহালোচক এবং যারা শুনছেন। সময় নির্ধারণ করাটা আসলে খুব কঠিন কাজ, কারণ আমাদের যা যা ক্ষতি হয়েছে সেটা চিহ্নিত করবার আগে সময় নির্ধারণ করা খুবই কঠিন কাজ। এত সব দিকে এত বাজে অবস্থা হয়েছে যে পৃথিবীর কোনো দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পালিয়ে যায় দেশ শুনিনি, এই প্রথম শুনেছি। সবচেয়ে ভালো একটা জায়গা যেখানে নিয়মকানুন থাকবে, শিক্ষিত লোকজন আছে এবং যেখানে মানুষ গড়ার কারিগররা বসবাস করে, তারা পালিয়ে যাচ্ছে। আমি জানি না দলীয় নিয়োগ কতটা ক্ষতিগ্রস্ত করেছে। দলীয় নিয়োগ তো অনেক করেছে, সেটা তো বলাই বাহুল্য। আমি তো প্রায় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কলিগ আছেন এখানে, গত সিন্ডিকেট নির্বাচনে প্রায় 500 প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে। একজন প্রভাষক খুঁজে পাওয়া যায়নি যে পেশাজীবীদের অন্য পক্ষ, সাদা দলের পক্ষ হয়ে নির্বাচন করবে। তাহলে দেখুন, সমস্ত মেধাবী নিশ্চয়ই একটি আদর্শের অনুসারী নয়। আর সেখানে যে মেধাবী নেই সে কথা আমি বলছি না। আর যে অভিভাবকত্ব করবার কথা যাদের, তারা কতটা দলীয় আনুগত্য এবং কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা দেখুন। এবার আসুন, আপনি কোন কোন জায়গায় সংস্কার করবেন। আমার কথা হচ্ছে যে সংস্কার পুরোটাই করতে হবে, কিন্তু আমাদের যে সরকার আছে, জনগণের সংবিধান দিয়ে যারা এখন ক্ষমতায় আছেন, তাদেরকে আসলে নির্বাচন সামনে আছে, কারণ তাদের গ্রহণযোগ্যতাটা অতি জরুরি। এবং সেই গ্রহণযোগ্যতা মানে এনশিওর করবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে করব। একটা উদাহরণ দিই, ধরুন আমাদের নির্বাচন কমিশন, আমি প্রায়ই এখন বলি, হাবিবুল আউয়াল সাহেবের কথা মনে আছে নিশ্চয়ই। 7 জানুয়ারিতে তিনি যখন ভোট গণনা হলো, প্রথমে তিনি 28% বললেন, তারপর কিছু সময়ের জন্য নিদ্রা যাপন করলেন, স্বপ্নে পাওয়া 42% ঘোষণা করে দিলেন। এরকম একটি নির্বাচন কমিশনের অধীনে আমরা কি আমাদের এই যে 2024-এর মুক্তিযোদ্ধারা নতুন স্বপ্ন দেখিয়েছে, সেই নির্বাচন হওয়া সম্ভব? আপনি একটা মার্কায় ভোট দেবেন, এটা জমা হবে অন্য একটি মার্কায়। এই নির্বাচন নিশ্চয়ই দেখবার জন্য আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই বন্দুকের সামনে দাঁড়ায়নি। আমরা দেখেছি অনেকেই কষ্ট করেছেন, যেমন বিএনপি সহ 63টি দল যারার পর নিয়ে চেষ্টা করেছেন। গুম খুন কি না হয়েছে, 2000 তো হত্যাই করা হয়েছে, 700 আপনার গুম হয়েছে। আর পাচার, দুর্নীতি, দুঃশাসনের তো শেষ নেই। মতিউর ব্যানার্জিদেরকেও দেখেছি। ফলে এরকম একটি বাংলাদেশে আপনি যদি মনে করেন যে আপনার প্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রয়োজন, তাহলে এই সরকারকে অনন্তকাল থাকতে হবে। কিন্তু সেটা কথা নয়, কারণ জিনিসটা হচ্ছে এটা, যে এটা এমন একটি আস্থার জায়গা তৈরি করতে হবে এই সরকারকে, যেটা তারা প্রাণ দিয়েছে, যারা রক্তের ঋণ শোধ করবার একটা ব্যাপার আছে। আচ্ছা, ধরা যাক আমরা কোনো মেরামত করলাম, তো মেরামত করতে হলে সংবিধানে সেই জিনিসটা কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। আর সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে সংসদ নির্বাচন প্রয়োজন। সংসদ নির্বাচনে সংসদে 2/3 সমর্থন লাগবে যদি আমরা বিদ্যমান সংবিধানকে ব্যবহার করি, অথবা যদি কোনো আমরা সংস্কার করি। নিশ্চয়ই সংখ্যালঘিষ্ঠ দিয়ে সেটা করব না। আর সেই সংখ্যালঘিষ্ঠ জনপ্রতিনিধিত্ব যারা তৈরি করবে, সে নির্বাচনের মাধ্যমে আসবে। কমিশনটা তো সংস্কার করতে দিতে হবে। তাহলে আমি কমিশন সংস্কার করবার ক্ষেত্রে কতটা সময় প্রয়োজন, সেটা সমস্যা আমাকে নির্ধারণ আগে সচিহ্নিত করতে হবে। চলমান প্রক্রিয়ায় কি সংস্কার সম্ভব? প্রশ্নটি রেখে যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আব্দুল হান্নান মাসুদ। আপনাদের হাত ধরে ঐতিহাসিক গণ অভ্যুত্থান এলো, কিন্তু নতুন বাংলাদেশে আমরা দেখছি জনগণের আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী। 16 বছরের আমরা যে শোষণ বঞ্চনার শিকার হয়েছি, আমরা রাতারাতি তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সমাধান চাইছি, সেটি কি সম্ভব? দেখেন, একটা বিষয় হচ্ছে, আপনার যখন আপনাকে মুখ চেপে বন্ধ করে রাখা হবে তখন, এবং দীর্ঘ সময় বন্ধ করে রাখার পরে যখন আপনার মুখ থেকে হাতটা সরিয়ে নেওয়া হবে, তখন আপনি নিশ্চয়ই চাইবেন আমি জোরে একটা সিলটানি দিই। মানে একটা বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘ সময় কোনো কিছু নষ্ট থাকলে তারপরে হঠাৎ করে আমরা এটাকে যখন ওপেন করতে যাই, তখন এটাকে একটা চেক করে দেখি আসলে ওপেন হচ্ছে কিনা, এটা সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক বাস্তবেই একই রকম বিষয়। মানুষ এতদিন পর্যন্ত 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাদের মুখ চেপে রাখা হয়েছে। এখন তারা দেখতে চাচ্ছে যে আসলে আমাদের কথা শোনার মতো কেউ আছে কিনা। আমরা যে রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট একটা রেজিমের পতন ঘটালাম, এখন যে গভর্নমেন্ট আছে সে আমাদের কথা শুনছে কিনা।
এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কার কাছে? তাদেরই গভর্নমেন্টের কাছে, তাদেরই সরকারের কাছে, যাদেরকে তারা নিজেরা ওন করে। এবং আমার মনে হয় না বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারও এত বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এই সরকারের যে গ্রহণযোগ্যতা আছে, এমনকি যারা রাস্তায় আন্দোলন করছে তারাও এই সরকারকে বিশ্বাস করে, এই সরকারকে ওন করে। ফর এক্সাম্পল, কয়েকদিন আগে যমুনার সামনে প্রায় 12টা গ্রুপ একত্রিত হয়েছিল। তাদের সাথে কথা বলার আমার একটা সুযোগ হয়েছিল, আন্দোলন করার জন্য তারা একত্রিত হয়েছিল, যমুনা ব্লক করে রেখেছিল। সেখানে আমি 3টা গ্রুপের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাই। তাদেরকে আমি শুধুমাত্র 2 মিনিট কথা বলেছিলাম যে দেখেন, আপনারা আন্দোলন শুরু করেছেন, আন্দোলন তো আপনারা করবেনই, আপনার দাবি যৌক্তিক হতে পারে, কিন্তু আপনারা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরাসরি এসে আন্দোলন করেন, তখন কিছু মিডিয়া দেখাতে পারে, কিছু বিদেশি মিডিয়া দেখাতে পারে যে প্রধান উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছে এই দেশের জনগণ। এটা কি আপনাদের জন্য ভালো হবে কিনা যে আমাদের এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে? তারা 5 মিনিটের মধ্যে এই কথাটাকে ওন করে যে আমরা এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবো না। একটা স্মারকলিপি আমার হাতে ধরিয়ে দিয়ে, ভাই আপনি এটা পৌঁছে দিয়ে, ওরা সরে গিয়েছে। এই যে যারা আন্দোলন করছে তারা এই সরকারকে বিশ্বাসযোগ্য মনে করেই এই সরকারের কাছে চাচ্ছে, এবং তাদেরকে যখন বলা হচ্ছে যে সময় দিন, তারা তখন সময় দিতে প্রস্তুত আছে। তাদেরকে ভুল বুঝিয়ে বারবার বিভিন্ন গোষ্ঠী উস্কানি দিয়ে তাদেরকে নিয়ে আসে, কিন্তু যখন তাদেরকে বোঝানো হয়, তাদের কাছে বার্তাটা ক্লিয়ার হয়, তখন তারা চলে যেতে প্রস্তুত। কিন্তু মাসুদ, বর্তমান সময়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে দাবি দেওয়া কি সবই যৌক্তিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র? দেখেন, প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত শুনবো। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। আব্দুল হান্নান মাসুদ, যে আলোচনায় আমরা ছিলাম, সবার সব দাবি কি এখনই তুলতে হবে? সব দাবি কি যৌক্তিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র? দেখেন, আমি ফ্যাসিবাদী ভাষায় সবগুলোকে ষড়যন্ত্র বলবো না। শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল, তখন সব কেউ দাবি তুললেই বলতো এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বাস্তব হচ্ছে, মানুষ দীর্ঘদিন যাবৎ চুপ ছিল, সে চুপ থাকার পরে তারা কথা বলার সুযোগ পাচ্ছে, তারা কথা বলছে, কিন্তু তাদের কাছে আসলে মেসেজটা পৌঁছাতে হবে, তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে আসলে এটা সঠিক সময় কিনা। যেহেতু সরকার যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটা তাদেরই সরকার, এবং তারাই তাদের কথা ভেবেই এই সরকার এসেছে। সুতরাং এই সরকারকে তো স্টেবল হওয়ার পরে আপনি দাবি জানান, ধীরে ধীরে আস্তে আস্তে সকল দাবিতে একসাথে হবে না, ধীরে ধীরে পূরণ করা হবে। আপনার যেমন আনসারদের দাবি একেবারে অযৌক্তিক ছিল না, এবং পরিবার পরিকল্পনায় অনেকজনে জব পাচ্ছে না। ওরা জব করছে, প্রায় 12 বছর চাকরি করেছে, 12 বছর পরে ওদের চাকরির মেয়াদ শেষ, বলতেছে চুক্তিভিত্তিক মেয়াদ শেষ, তাদের বয়সও শেষ, এখন তারা যাবে কোথায়? এটাও তো যৌক্তিক। বাট যৌক্তিক দাবিগুলো আমরা এই সময়ে এসে উপস্থাপন করবো কিনা, আসলে সরকারকে সময় দেবেন, এটা ভাবার বিষয় আর কি। তো এই ব্যাপারে আশা করি যে যারা আন্দোলন করছে তারা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিবে, এবং তারা দায়িত্বের জায়গা থেকে তারা একটু সময় দিবে সরকারকে, এবং আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু সরকারের পক্ষে সম্ভব ততটুকু সরকার অবশ্যই জনগণের পক্ষে সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর কামরুল হাসান, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে চলমান প্রক্রিয়া আসলে সংস্কার সম্ভব কিনা? ধন্যবাদ। চলমান প্রক্রিয়ার সংস্কার তো আসলে কিছু করতেই হবে, কারণ আমরা এখন যে সরকার অন্তর্বর্তীকালীন, সেটা তো সাংবিধানিক সরকার নয় আমরা জানি, কিন্তু যে সংবিধান দিয়ে চলছে সেটা হচ্ছে জনগণের সংবিধান। হান্নান একটা কথা বলেছে যে যে কোনো সরকারের তুলনায় এই সরকারের জনপ্রিয়তা বেশি। বিষয়টার ব্যাখ্যা এরকম হতে পারে যে আমাদের স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, 51% বিপরীতে 49% হেরে যায়। কিন্তু কোনো একটা সমাজে যদি মধ্যবিত্ত সহ সকলেই সম্পৃক্ত হয়, একটি ছোট শিশু যারা জামা কাপড় নিজেরা পরতে পারে না, বাবা মা পরিয়ে দেয়, তারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যায়, এবং মধ্যবিত্ত শ্রেণী যারা সাধারণত আন্দোলনগুলোতে সম্পৃক্ত হয় না, তারা সন্তান নিয়ে রাস্তায় নামে, সেখানে আর উদাহরণ প্রয়োজন হয় না এটা কত গণসমর্থিত সরকার। এই উপলব্ধিটা খুব প্রয়োজন। আরেকটা উপলব্ধি খুব প্রয়োজন আমাদের এই চিন্তা করার সময়, যে যেই কারণে প্রায় 1000 ছাত্র জনতা প্রাণ দিয়েছে, এবং পুলিশের ভাষ্য হচ্ছে একজন মারি শুধু একজনই কমে। কোনো আন্দোলনে কি দেখেছেন এরকম?
আমি তো বিএনপি সে 28 তারিখ আন্দোলনে দেখেছি এবং 63 দলের অহিংস অসাধারণ আন্দোলন ছিল সেগুলো। সেখানে যখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে, স্বাভাবিক আতঙ্ক এবং এই আগ্রাসী কর্মকাণ্ডের পর সেখানে যে পরিবেশ ছিল সেটা চিরায়ত এবং পরিচিত পরিবেশ, শুধু ভিন্ন ছিল, অহিংস আন্দোলন ছিল। কিন্তু এই আন্দোলনে তাদেরই অংশগ্রহণ আছে, কারণ তাদের প্রায় অনেকেরই অংশগ্রহণ, সংখ্যাগরিষ্ঠের অংশগ্রহণ আছে নানাভাবে, অভিভাবক হিসাবে অথবা কোনো জায়গায় কর্মী হিসাবে অথবা কোনো জায়গায় শিক্ষার্থী হিসাবে। কিন্তু যেই নতুন মাত্রাটা যোগ করেছে আমাদের নতুন প্রজন্ম, যেটা মনে রাখতে বলবো যে কয়দিন সরকারকে সময় দিবেন, সংস্কার করবেন কিনা, এটা শুধু শুনলে হবে না, আত্মস্থ করতে হবে। এটা আমি মিন করছি, কারণ ইয়ামিনকে যখন আমি মরতে দেখেছি সাভারের সেই ইয়েতে MISTর ইয়ামিন, কতটা জঘন্য পুলিশ হতে পারে। একটা আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের সাজোয়া যান থেকে নামানো হয়েছে, রাস্তার ডিভাইডারের উল্টা দিকে পাঠানো হয়েছে, এভাবে তার আত্মাটা টিকটিক করছে। এই বাচ্চাটাকে একজন আন্দোলনকারীর হাতেও তো দেওয়া যায়, তাদেরও তো সন্তান আছে। এরকম কুৎসিত কদাকার পুলিশ বাহিনী থেকে অনেক বাহিনী তৈরি করা হয়েছে, সেখানে মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই আমাদের সন্তানগুলো দাঁড়িয়েছে। ফলে তাদের যে রক্তের ঋণ, এই দীর্ঘ 17 বছর বিএনপির জুলুম, নির্যাতন, ভয়াবহ নির্যাতনে একটা পরিবেশ তৈরি হয়ে আছে, সেখানে সন্তানরা শেষ ক্লিকটি করে দিয়েছে। এমন একটি পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে, দল মত নির্বিশেষে এবং কি পালিয়ে যাওয়া সরকারেরও তাদের সন্তান যদি দেশে থাকে, তাদের কুকর্মের যেটাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন বলে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ইউ হ্যাভ ডান দিস, এবং এটার জন্য বিচার হতে হবে। এই জন্য যে সংস্কারটুকু প্রয়োজন, যেই অস্ত্রগুলো হারিয়ে গিয়েছে, প্রায় 1500 অস্ত্র চুরি হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে, ব্যাহত হয়ে গিয়েছে, সেগুলোকে উদ্ধার যদি না করেন, 130টি কিশোর গ্যাং আছে ঢাকায়। আমি শেষ করে দিচ্ছি, আর একটা শব্দ বলি, সেটা হচ্ছে এতগুলো বিষয়কে আমি তো সবগুলো উল্লেখ করতে পারবো না। ফলে যারা এই অ্যাসেসমেন্টটি দিচ্ছেন যে কতদিন লাগবে, কিভাবে করবেন, আমার পদ হলো কিনা, অন্যজন যদি নানা কায়দা ইন ডিসগাইজ রাজনীতিতে আরেকভাবে অংশগ্রহণ করতে চান বা ভিন্নভাবে, এই রক্তের ঋণ শোধ করা ছাড়া কেউ যদি এই কোনাকুনি পথ হাঁটেন, ট্রাস্ট মি, will be rejected by the ধন্যবাদ জানাচ্ছি কাজী মাহফুজুল হক। সেই প্রসঙ্গেই কিন্তু প্রশ্ন ছিল যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, বিরাজনীতিকরণ থেকে শুরু করে স্বৈর শাসন, অপরাজনীতি, আমরা সবকিছু দেখেছি। সে কারণেই আমাদের কিন্তু শঙ্কা জাগে যে সংস্কার না হয়ে যদি নির্বাচন হয়, আদৌ কি গণ অভ্যুত্থানের সুফল আমরা ভোগ করতে পারবো? 90-এর গণ আন্দোলনের পরে, এর আগে কিন্তু আমাদের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, এবং 90 গণ আন্দোলনে যখন আমরা সফল হলাম, আমাদের মনে হলো যে আমরা যদি ওয়েস্টমিনস্টার টাইপের যে সরকার, যে প্রধানমন্ত্রী থাকবেন ক্ষমতার শীর্ষে এবং উনি তার ক্যাবিনেট দিয়ে দেশ চালাবেন, এবং আমরা 2টা নির্বাচনের পরে কিন্তু দেখলাম যে ওনারাও ক্ষমতা কুক্ষিগত করে ফেললেন। তো আমরা যদি মূল সংস্কার যেগুলো, এগুলো না করে একটা নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা ছেড়ে দেই, হয়তো 1টা বা 2টা নির্বাচন পর্যন্ত ঠিক থাকবে তাদের আচরণ, এরপরে কিন্তু এটা আবার আগের অবস্থায় ফেরত যাওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা আছে। কারণ গণতন্ত্রের চর্চা মার্কিনীরা করেছে 1776 থেকে, আর আমরা বাংলাদেশে শুরু করেছি 1972-এ, এবং মাঝখানে অনেকগুলো সময় গিয়েছে যেখানে গণতন্ত্র বলে কিছু ছিল না। যেমন গত 14 বছর দেখেন, এখানে গণতন্ত্র বলে কিছু ছিল না। তো মূলত যে সংস্কারগুলো এই সরকারের করে যাওয়া উচিত, একটা হচ্ছে, আমি যদি বিচার বিভাগ দিয়ে শুরু করি, যে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা করে দেওয়া, যে মাজহার হোসেন মামলার যে রায় ছিল সে রায়টাকে বাস্তবায়িত করা, আলাদা সচিবালয় করা বিচার বিভাগের জন্য, এবং উচ্চ আদালতে বিচারক নিয়োগের একটা সুষ্ঠু পদ্ধতি তৈরি করে দিয়ে যাওয়া। তারপরে পাবলিক প্রসিকিউশন যে ডিপার্টমেন্ট, অ্যাটর্নি ডিপার্টমেন্ট, এখানে যাতে মেধা এবং দক্ষতা ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এখানে আইনজীবীরা নিয়োগ পান, সেই ব্যবস্থাটা করে যেতে হবে। আমাদের ভাববার সময় এসেছে যে বাংলাদেশের মতো একটা দেশ, যেটা আসলে লোকসংখ্যার দিক দিয়ে অনেক বড় দেশ, যে আমরা এই এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এখানে রাখবো কিনা, সেটাও কিন্তু একটা চিন্তা করতে পারি আমরা। পাশাপাশি যে আমরা একক যে আমরা সরকার ব্যবস্থা, এখন যে আমরা যেটাকে আমরা বলি ফেডারেল গভর্নমেন্ট, ওই ধরনের কোনো সরকার ব্যবস্থা আমরা যাবো কিনা প্রশাসনের বিকেন্দ্রীকরণের জন্য। কারণ প্রশাসন বা যেটা আমরা বলি শাসন বিভাগের আওতায়, এখানেও কিন্তু ক্ষমতার কুক্ষিগত হচ্ছে ব্যাপকভাবে, এবং ক্ষমতা যেটা আমরা জানি যে পাওয়ার করাপস অ্যাবসলিউটলি, সেই ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি হচ্ছে।
আমরা যদি আইন বিভাগে যাই যে এখানে রাজনৈতিক দলগুলোর আচরণ কি হবে এই ধরনের কোনো আইন কানুন কিন্তু আমাদের নাই, এবং এই আইনগুলো করলেই যে একটা নির্বাচিত সরকার এই আইনগুলো পরিবর্তন করে তাদের মতো করে নিবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। যে কারণে এটা খুব ভালো একটা আইডিয়া হবে যে এই রাজনৈতিক দলের আচরণ সংক্রান্ত কোনো বিধান সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে এগুলো খুব সহজে পরিবর্তন করতে না পারে। যেমন কিছু বিষয় এখানে থাকতে পারে যে আমরা এই একটা দলের কত বছর রাজনীতি করলে উনি সাংসদ হতে পারবেন বা তার শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে, এগুলি কিন্তু বলা নেই আমাদের। এবং এই সুযোগে কিন্তু আমরা এরকম সাংসদও পাচ্ছি যিনি একটা চিঠি একটা কাগজ পড়তে পারছেন না, এবং এটা খুব হাস্যরসের খোরাক হয়েছে সারা দেশে যে ছেলেমেয়েরা এগুলো শেয়ার করছে। এবং আমরা ছাত্রদের শিখাই যে তোমরা একটা পার্লামেন্টে ডিবেট কিভাবে হয়, যে ব্রিটিশ পার্লামেন্টের যে ওরা লাইভ স্ট্রিম করে এটা দেখো, কিন্তু আমাদের পার্লামেন্ট কিন্তু এটা যখন অধিবেশন চলে টিভিটা যদি বন্ধ করে না রাখে। আপনি বলছিলেন জাতীয় সংসদ থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানেই সংস্কার জরুরি, কিন্তু রাজনীতি সংস্কারটা কি শুরু হবে? মহাপ্রতাপশালী হাসিনা সরকারের পতনের রাজনৈতিক শিক্ষা কি? আমি আপনার কাছে প্রশ্নটি রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। আব্দুল হান্নান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা চলছে এমন অভিযোগ করা হয়েছে, কি উদ্দেশ্যে এমন চেষ্টা? দেখেন যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য নিরসনের জন্য এই রাষ্ট্রে একটি আন্দোলন গড়ে তুলেছে এবং একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এখন তারা চাচ্ছে হচ্ছে এই রাষ্ট্রের সংস্কার, পচে যাওয়া অর্গানগুলোকে জাগ্রত করা এবং সেটা সংস্কারের মধ্য দিয়ে। এখন সংস্কার করলে বুঝতে হবে যে কাদের ক্ষতি হয়, যারা অপরাজনীতি করে, যারা ফ্যাসিবাদী মনোবাসনা লালন করে, তারা এখন আতঙ্কিত যে হচ্ছে এই সংস্কারগুলো যদি আসলে সম্ভব হয় তাহলে তারা সে অপরাজনীতি করতে পারবে না, এদেশে লাখ লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার করতে পারবে না, দেশের বিনা ভোটে সরকার গঠন করে বছর বছর কাটিয়ে দিতে পারবে না। এই সংস্কারগুলো তারা আসলে চাচ্ছে না। তারা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গ্রহণযোগ্যতা আছে, এর সমন্বয়কদের যে গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতা যদি থাকে তাহলে তারা সহজেই এই সংস্কার পথে বাধা সৃষ্টি করতে পারবে না, কারণ ছাত্র জনতা ওদের ডাকে রাজপথে নেমে আসবে কেউ বাধা সৃষ্টি করতে আসলে। তাই সেই ফ্যাসিস্টের পেতাত্তারা যারা আবারও এই দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, তাদের এখন প্রধান টার্গেট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের টার্গেট করা এবং সমন্বয়কদের চরিত্র নিয়ে সমন্বয়কদের বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। যদি এটা করতে তারা সম্ভব হয় তাহলে তারা জানে, এবং একই সাথে হচ্ছে বিদেশি শক্তি এর পিছনে আছে। বিদেশি শক্তির এতদিন পর্যন্ত তাদের দালাল সরকারকে, দাস সরকারকে ক্ষমতায় রেখে যা ইচ্ছা তা নিতে পেরেছে এবং এক এক সময় এক একজনকে সাপোর্ট দিয়ে তাদের প্রয়োজনীয় এই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ওই সকল সরকার বিদেশিদেরকে প্রোভাইড করেছে। কিন্তু যদি এই দেশে একটা আমূল সংস্কার হয়, সেই সংস্কারের পরে বিদেশি শক্তিরা যা ইচ্ছা তা চাইতে পারবে না এবং কোনো গভর্নমেন্ট ক্ষমতায় আসলে, যে গভর্নমেন্ট ক্ষমতায় আসবে সে যা ইচ্ছা তা দিতে পারবে না, জাতির কথা চিন্তা করতে হবে। এখন সেই বিদেশি শক্তিরাও এই সুযোগটা দিতে চাচ্ছে না, বারবার তারা এই দেশটাকে শোষণ করতে চাচ্ছে। সব মিলিয়ে দেশি বিদেশি একটা চক্রান্ত এখন হচ্ছে সংস্কার প্রক্রিয়াকে কীভাবে বাধাগ্রস্ত করা যায়, এবং সেই বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া হচ্ছে স্টুডেন্টদের মধ্যে যে একতা সৃষ্টি হয়েছে সেই একতা নষ্ট করা, এবং হচ্ছে যারা এই স্টুডেন্ট আন্দোলনে, শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বিতর্কিত করা। এই দুইটা তারা করার জন্যই মূলত হচ্ছে আমাদের সমন্বয়কদেরকে নিয়ে বিতর্কিত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল হান্নান মাসুদ। ডক্টর কামরুল হাসান, আমরা যেমনটি দেখলাম যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দানবীয় শাসন ব্যবস্থার অবসান হলো, কিন্তু দানবীয় শাসনকাল পরিচালনায় যে নেক্সাস তৈরি হয়েছিল তারা কি চিহ্নিত হয়েছে? তারা চিহ্নিত আসলে করা খুব জরুরি, কারণ চিহ্নিত করার ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে তাহলে এটা সমাধান করার ক্ষেত্রে সমান দুর্বলতা থেকে যাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এতগুলো সমস্যার মধ্যে পড়েছে। দেখুন, শুরু হয়েছে কি দিয়ে? চুরি ডাকাতি দিয়ে 5 তারিখের পর, তারপরে জুডিশিয়াল ক্লু হয়ে গেল, তারপরে আমরা দেখলাম সাম্প্রদায়িক কার্ড খেলা হলো, তারপরে দেখলাম রিকশাওয়ালাদের নামিয়ে দেওয়া হলো, সর্বশেষ আনসার বাহিনী তাদের মাঠে নামে গেল এবং তারা যে কাজটি করেছে তাদের যে গ্যাপটা দেওয়া হয়েছে সেটা রদ করা হয়েছে, যে আপনাদের জব কন্টিনিউশনের ইস্যু আছে, কিন্তু জাতীয়করণের দাবি বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত কিভাবে এটা চূড়ান্ত করবে? তার মানে বোঝা গেল বন্যা কবলিত সারা বাংলাদেশের একটা বিশেষ অংশ, লক্ষ লক্ষ মানুষ যেখানে
ক্ষতিগ্রস্ত, যেখানে সেবা দেওয়া প্রয়োজন, সেখানে ওইসব বন্যা দুর্গত এলাকায় না গিয়ে তাদেরকে দেখা গিয়েছে সচিবালয়ে গিয়ে তারা ইয়ে করেছে। তাহলে মনে রাখতে হবে যে এরা এখনো নানাভাবে নানাতে, ইভেন তথ্য সন্ত্রাস, যেটা আমরা পার্শ্ববর্তী দেশের একটা পত্রিকায় গত 24 তারিখে দেখেছি, এই সরকারকে অনভিজ্ঞ এবং বিশেষ দলকে সুবিধা দেওয়া, অন্য দলকে আন্ডারমাইন করা। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে কাজী মাহফুজুল হক ছোট্ট পরিসরে শুনতে চাই। আগের অংশে প্রশ্ন ছিল মহাপ্রতাপশালী হাসিনা সরকারের পতনের রাজনৈতিক শিক্ষা কি? আমাদের রাজনৈতিক সংস্কার লাগবে, এটি হচ্ছে শিক্ষা। এবং এর জন্য আমরা যে আইনি কাঠামোর ভিতর দিয়ে আমরা রাজনীতি করি, যেমন সংবিধান 70 অনুচ্ছেদের মধ্যে অনুচ্ছেদ আছে, সেগুলোর সংস্কার লাগবে। রাজনৈতিক দলগুলো আচরণ নিয়ন্ত্রণের জন্য তেমন কোনো কার্যকর আইন নেই, সেটা লাগবে। দলের ভিতরে যে আভ্যন্তরীণ রাজনীতি, সেখানে কিভাবে নেতা নির্বাচিত হচ্ছে, সেখানে সংস্কার লাগবে। বিভিন্ন ধরনের নির্বাচনে তারা কিভাবে মনোনয়ন দিচ্ছে, সেখানে সংস্কার লাগবে। যারা রাজনীতি করছেন, নেতা এবং কর্মী, তাদের মানসিকতা সংস্কার লাগবে। এবং সর্বোপরি ভোটার যারা, তাদেরও মানসিকতা সংস্কার লাগবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।